আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের আর্থিক বিবরণী অধ্যায়টা। এটা ইংলিশ হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা এই অধ্যায়ের একটা পার্ট পড়বো, সেটা হচ্ছে বিষাদায় বিবরণী, অর্থাৎ এটাকে বলে ইনকাম স্টেটমেন্ট। এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো আমাদের প্রতিষ্ঠানে কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো। তো আমরা প্রথমে একটু সংক্ষেপে যদি দেখি, আয় আয় হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে পরিচালন আয় অর্থাৎ অপারেটিং ইনকাম, আর একটা হচ্ছে অন্যান্য আয়, এটা হচ্ছে আদার্স ইনকাম। প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যেগুলো আয় হয় সেটার বলা হচ্ছে অপারেটিং ইনকাম, এবং পরিচালনা সংক্রান্ত বিষয় যেটা না সেটাকে বলে অন্যান্য ইনকাম, আদার্স ইনকাম। আর ব্যয় হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, আর একটা হচ্ছে পরিচালন ব্যয়, অপারেটিং এক্সপেন্স, আর একটা হচ্ছে অন্যান্য ব্যয়, আদার্স এক্সপেন্স। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বিক্রি করার জন্য বিক্রি করার জন্য প্রথমে যে কাঁচামাল আমরা ক্রয় করি, অর্থাৎ ক্রয় সংক্রান্ত যেগুলো খরচ, সেটাকে বলে কস্ট অফ গুডস সল্ড। আর একটা হচ্ছে পরিচালন ব্যয়, প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের অপারেটিং এক্সপেন্স লাগে। আর একটা হচ্ছে অন্যান্য ব্যয়, যেটা আমরা আশা করি না। তো আমরা যদি আয়টা দেখি, প্রথমে আয় হচ্ছে পরিচালনা আয়ের মধ্যে দুইটা প্রকার আছে। এক হচ্ছে পণ্য বিক্রয়, আর একটা হচ্ছে সেবা আয়। আমরা পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় করি, আর একটা হচ্ছে সেবা আয়ের মাধ্যমে আরও কিছু আয় করি, যেমন সুদ আয় পাই, লভ্যাংশ পাই। এগুলো হচ্ছে আমাদের অপরিচালনা আয়, আমাদের পরিচালনার বাহিরে। এগুলো সচরাচর হয় না। অন্য অন্য আয়ের মধ্যে যে এরকম আছে, ব্যাংক আমানতের সুদ, আপনি ব্যাংকে টাকা রাখছেন, ওই টাকাটা আপনি নির্দিষ্ট পরিমাণ সুদ পাবেন। প্রাপ্ত লভ্যাংশ, ভাড়া আয়, কমিশন প্রাপ্তি বা কমিশন আয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, বাট প্রাপ্ত বাট্টা। এগুলো প্রতিটা ইংরেজি দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এগুলো আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে না। আমরা যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, সেক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য এটা থাকে না যে আমরা প্রাপ্ত বাট্টার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করব, বা প্রাপ্ত লভ্যাংশ বা ভাড়া আয়ের মাধ্যমে আমরা প্রতিষ্ঠান পরিচালনা করব। এটা আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে না। এর জন্য এটাকে বলে অন্যান্য আয়। আরও একটা আছে অন্যান্য আয়ের মধ্যে, বিনিয়োগের সুদ। টাকা ইনভেস্ট করছেন, পরবর্তীতে আপনি প্রফিট পাইলেন, সেক্ষেত্রে আপনি অন্যান্য আয়ের মধ্যে এটাকে যোগ করবেন। এরপরে আমরা ব্যয় দেখলাম। ব্যয় হচ্ছে তিন প্রকার: কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স, আদার্স এক্সপেন্স। এখন দেখব আমরা বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ ক্রয় সংক্রান্ত ব্যয় যেগুলো। প্রারম্ভিক মজুত পণ্য, এটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। পণ্য ক্রয়, পারচেস, পণ্য পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। একটু খেয়াল করেন, এখানে পণ্য ক্রয়ের সময় আপনার পরিবহন লাগে, হয়তো ট্রাক, পিক আপ বা ভ্যানে করে আপনি পণ্যটা আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসেন। সেক্ষেত্রে পণ্য ক্রয়ের সাথে এগুলা যোগ হয়। আমদানি শুল্ক, যদি আপনি জাহাজে নিয়ে আসেন, জাহাজ ভাড়া, ডক চার্জ, আপনি ওই মালটা ক্রয়ের জন্য ফোনে কথা বললেন বা ইন্টারনেট বিল দিলেন, এগুলো হচ্ছে আপনাদের পণ্য ক্রয়ের সাথে যাবে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যাবে। আর একটা ব্যয় আছে, এটা হচ্ছে পরিচালন ব্যয়, অর্থাৎ আপনি পণ্যটা প্রতিষ্ঠানে নিয়ে আসছেন, এখন যে একটা প্রসেসিং করবেন, এই প্রসেসিংটা হচ্ছে আপনার পরিচালন ব্যয়। প্রসেসিং করার মাধ্যমে যে আপনি ভোক্তার নিকট পৌঁছে দেবেন, যেমন বেতন ও ভাতা। আপনি পণ্যটা বিক্রি করার জন্য আপনার হয়তো সেলসম্যান বা এমপ্লয় লাগবে, সেক্ষেত্রে তাদের বেতন দিতে হবে, এটা হচ্ছে পরিচালন ব্যয়। তাদের ভাতা দেওয়া লাগে, যাতায়াত খরচ। আপনি প্রতিষ্ঠানের পণ্যটা অন্য কোথাও বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি যে যাতায়াত খরচটা যাবে, সেটা হচ্ছে যাতায়াত খরচ, অর্থাৎ ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স। প্রশিক্ষণ ভাতা, আপনার পণ্যটা আপনি ভালো দামে বিক্রি করার জন্য মার্কেটিং করতে পারেন, এবং দক্ষ লোক নিয়োগের জন্য আপনি প্রশিক্ষণ দিতে পারেন। ছাপা বা মণিহারি,
প্রিন্টার যে খরচটা আছে, ডাকো তার, মোবাইল বিল, বিদ্যুৎ, গ্যাস, পানি, উপযোগ খরচ, প্রতিষ্ঠান পরিচালনার জন্য এগুলা সচরাচর খরচ হয়, ইলেকট্রিসিটি। আচ্ছা, অফিস ও গুদাম ভাড়া, আপনি যে অফিসে কাজ করবেন বা প্রতিষ্ঠান পরিচালনা করবেন সেটার ভাড়া যদি থাকে তাহলে দিতে হবে। ইজারা ভাড়া, আপনি লিজ নিচ্ছেন হয়তো 10 বছর বা 20 বছরের, সেক্ষেত্রে যে টাকাটা দেওয়া লাগে এটা আপনার পরিচালনা ব্যয়ের মধ্যে যাবে। এরপরে ব্যাংক চার্জ, আপনার প্রতিষ্ঠান পরিচালনার জন্য আপনি 10 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিলেন, সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা চার্জ দিতে হবে, সেটা হচ্ছে পরিচালনা ব্যয়ের মধ্যে যাবে। বিপণন ও বিজ্ঞাপন, পণ্যটা আপনি মানুষের মধ্যে মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বা পরিচিতি লাভের জন্য আপনি বিজ্ঞাপন দিলেন, এটা হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। প্যাকিং খরচ, পণ্য তো আপনার একটা প্রসেসের মাধ্যমে যাবে, সেক্ষেত্রে এটা একটা পরিচালন ব্যয়। এরপরে বিক্রয় পরিবহন, বিক্রি করার জন্য আপনি পরিবহন করে আপনি ভোক্তার নিকট পৌঁছে দিলেন, এটা হচ্ছে পরিবহন খরচ বা ক্যারেজ আউটওয়ার্ড। দালান কোঠার অপচয়, আপনার দালান কোঠা আছে বা অফিস সরঞ্জাম আছে বা আসবাবপত্র আছে, এগুলোর অপচয় হয়। আপনি যে দামে ক্রয় করেন সেই দামে পরবর্তীতে কোনো একটা কারণে যদি বিক্রি করতে চান তাহলে ওই দামটা পাবেন না, সেক্ষেত্রে মাঝখান থেকে যে টাকাটা কমে যায় এটা হচ্ছে অপচয় খরচ, ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিংস। তো এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। অফিস সরঞ্জামের অপচয়, বিক্রয় কমিশন, আপনি বিক্রি করতেছেন তবে এরকম আপনার টার্গেট অনুযায়ী বিক্রি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একজন লোক হায়ার করলেন, তাকে বললেন আমার এতগুলো পণ্য বিক্রি করতে হবে, তুমি যদি বিক্রি করতে পারো তাহলে তোমাকে 5% বা 10% কমিশন দেবো, সেক্ষেত্রে যে টাকাটা এক্সট্রা দিতে হয় সেটা হচ্ছে বিক্রয় কমিশন। বিমা খরচ, আইন খরচ, বাড়ি খরচ বা প্রদত্ত ভাড়া, এগুলো সিমিলার, এখানে আরও বললাম যেটা অফিস গুদাম বা এগুলোর ভাড়া। সুনামের অবলম্বন, হয়তো এমন একটা কাজ করলেন আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হলো বা পণ্যের মান কমার কারণে আপনার সুনামটা নষ্ট হবে, তো সেক্ষেত্রে এটা একটা অপচয় বা পরিচালন ব্যয়, যদি এটা চোখে দেখা যায় না। প্যাটেন্টের অবলম্বন, ট্রেডমার্কের অবলম্বন, কুরিং খরচ। কুরিং খরচটা আমরা পরিচালন ব্যয় দেব, কারণ যে পণ্যটা আমি বিক্রি করছি, বাকিতে বিক্রি করছি, দেনাদার হয়েছিল, সেক্ষেত্রে আমি টাকাটা পাবো না, আমাদের পরিচালন ব্যয় দিবেন। এরপর আছে অন্যান্য ব্যয়, অথবা এখানে দিতে পারেন অন্যান্য ব্যয়ের মধ্যে না দিয়ে অপরিচালন ব্যয় দিতে পারেন, অপরিচালন ব্যয়। আচ্ছা, একবারে ব্যাংক জমাতিরিক্ত সুদ, আপনার ব্যাংকে টাকা আছে 1 লক্ষ টাকা, আপনার এখন প্রয়োজন 1,50,000 টাকা, সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে মানে অতিরিক্ত টাকা নিয়ে আসলেন বা উঠিয়ে নিয়ে আসলেন, উইথড্র করলেন, সেটার যে একটা চার্জ দিতে হয় সেটা হচ্ছে আপনার ব্যাংক জমাতিরিক্ত সুদ, ইন্টারেস্ট অফ ব্যাংক ওভারড্রাফট। এটা আপনার অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়ের মধ্যে যাবে। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, আপনার স্থায়ী সম্পদ যেমন একটা প্রতিষ্ঠানের এসি আছে 1 লক্ষ টাকা, আপনি পরবর্তীতে বিক্রির ক্ষেত্রে দেখলেন এটার দাম এখন 60,000 টাকা, তাহলে মাঝখান থেকে 40,000 টাকা যে কমে গেল, এটা হচ্ছে আপনার লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট। এটা আপনার অপচয়, সম্পদের অপচয় হওয়ার কারণে এটা হচ্ছে আপনার অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। ঋণপত্রের সুদ, দুর্ঘটনাজনিত ক্ষতি, বিবিধ ক্ষতি, যেমন আগুনে বিনষ্ট হয়, পণ্য পচে যায়, নষ্ট হয়ে যায়, জং ধরে বা আর অন্যান্যভাবে নষ্ট হয় দুর্ঘটনার মাধ্যমে, সেক্ষেত্রে এগুলো অপরিচালন ব্যয়। এগুলা মুখ্য উদ্দেশ্য না ব্যয়ের ক্ষেত্রে, বা এগুলো মাঝে মাঝে হয়। তো একটা গ্লান্স যদি দেখি আমরা, তো একটা গ্লান্স যদি দেখতে চাই তাহলে আমাদের আয় যে আছে, ইনকাম, এখানে পরিচালন আয় এবং অন্যান্য আয় এই দুইটা যোগ করে, এবং ব্যয় যে আছে তিনটা, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়, এই তিনটাকে যোগ করে একটা অ্যামাউন্ট বের করবো, এই দুইটাকে যোগ করে একটা অ্যামাউন্ট বের করবো। তো এখানে আয় থেকে ব্যয়টা বাদ দিলে লাস্ট মুহূর্তে আমরা নিট আয় বা নিট ব্যয় পাবো, বা নিট ক্ষতি যেটাই বলেন।
তো আমরা একটা ধাপে ধাপে করবো। প্রথম পার্টে করবো শুধু পরিচালন আয়, না পরিচালন আয় করবো না, প্রথম পার্টে আমরা করবো মোট মুনাফা, এরপরে করবো নিট মুনাফা। তো মোট মুনাফা করার জন্য আমরা একটু দেখতে পারি কি কি লাগে। মূলত আমি একটা এখানে সব দিচ্ছি, যেমন সব এইভাবেই মূলত মোট মুনাফা নির্ণয় করা হয়। তো কি করবেন, প্রথমে আপনি আয়টা যোগ করবেন। কোন আয় দেখেন তো, কোন আয়? বিক্রয়। বিক্রয় কি আছে? পণ্য বিক্রয় বা সেবা আয়। এটা পরিচালন আয় আছে না, এই পরিচালন আয়টা আপনি এখানে ইনক্লুড করবেন। বিক্রয় দিবেন, হয়তো এখানে বিক্রয় আপনার হতে পারে 50,000 টাকা, এবং কিছু কিছু ক্ষেত্রে বিক্রয়টা ফেরত এসে যায়, তখন আপনি কি বিক্রয় ফেরত দেবেন। তো এখানে আমরা স্টার চিহ্নতে বোঝাচ্ছি, যেখানে সাপোজ 50,000 টাকা যদি পণ্য বিক্রি করেন, 5,000 টাকা যদি আপনি ফেরত আসে, তাহলে 50,000 থেকে আপনি 5,000 বিয়োগ করবেন। বিয়োগ করার পরে একটা অ্যামাউন্ট আসবো, ওই অ্যামাউন্ট আপনি নিচে না লেখা, আমরা নর্মালি যে আমরা জেনারেল যোগ বিয়োগ যেগুলো করছি আমরা নিচে লিখছি, এখানে নিচে না লিখে আমরা ডান পাশে লিখব। এখানকার অ্যামাউন্টটা, এখানকার অ্যামাউন্টটার ফলাফল যেটা আছে এটা আমরা ডান পাশে লিখব। এরপরে নিট বিক্রয় যেখানে লিখছে, নিট বিক্রয় মানে কি? এই নিট বিক্রয় বরাবর দেখেন এই লেখাটা, অর্থাৎ আমরা যে এখানে যে একটা ফলাফল পাই, মানে এখানে একটা যে ম্যাথ করছি ছোট একটা, এটার ফলাফল হচ্ছে নিট বিক্রয়, এই বরাবর এটা। তো সেবায় থাকলে সেবায় দিতে পারি। এরপরে এই দেখেন বাদ, বাদ বাদও দিতে পারেন, বা বিয়োগ চিহ্ন দিতে পারেন। বিয়োগ চিহ্ন দেওয়ার মানে বিক্রিত পণ্যের ব্যয় হবে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড। এটা আমি সবগুলোই বাংলা লিখে দিচ্ছি। তো বিক্রিত পণ্যের ব্যয়ের এখানে দেখেন একটা কোলন আছে, কোলন অর্থাৎ আপনার এই বিক্রিত পণ্যের ব্যয়ের নিচে যেগুলো আছে সবগুলাই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আছে। তো এক নম্বরে আছে প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ ওপেনিং ইনভেন্টরি, বছরের শুরুতে যে পণ্যটা থাকে এটা প্রথমে দিবেন। দেখেন এখানে টাকার ঘর তিনটা দেওয়া আছে, তিনটা দেওয়ার কারণ আছে। তো আমরা ফাইনাল টাকাটা, ফাইনাল রেজাল্টের টাকাটা আমরা ডান পাশে লিখব। তো এর জন্য কি করতে পারি, যেহেতু আমার একটা ছোট একটা রাফ করা লাগছে, এই যে রাফ করছি না, এই রাফ করে তো আমি এখানে আনসারটা বের করছি। এর জন্য এই টাকার ঘরের আগে এই টাকার ঘরে আমরা এই যে বিক্রয়ের টাকাটা লিখছিলাম এবং বিক্রয় ফেরতের টাকাটা এখানে লিখছিলাম, এখান থেকে আমরা ডান পাশে ফাইনাল টাকাটা লিখছি। কিন্তু এই ঘরে কিন্তু টাকা কিছু লিখে নেই, কারণ এই টাকাটা আর ভাঙা লাগবে না বা রাফ করা লাগবে না। প্রারম্ভিক মজুত পণ্য, এই টাকার কোনো ফেরত টেরত নাই বা অবচয় এরকম কোনো কিছু নাই, ডিরেক্ট আমরা মাঝখানে লিখছি, কারণ আছে একটু পরে বলি। এরপরে ক্রয়, এটা একটা সূত্রের মতো বলতে পারেন। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর প্রারম্ভিক মজুত পণ্য থাকে, ক্রয় থাকে। ক্রয়, ক্রয়ের বাদ দেখেন আমরা একদম বাম পাশের ঘরে লিখছি, কারণ কি ক্রয়ের সাথে আবার ফেরত কথাটি আসছে। তাহলে আমি ক্রয় করছিলাম, পণ্য এরকম মানসম্মত না পাওয়ার কারণে আমি কিছু পণ্য ফেরত দিচ্ছি, সেক্ষেত্রে ফেরত দেওয়ার কারণে এখানে বিয়োগ করছি। বিয়োগ করার পরে কি হয়েছে, একটা অ্যামাউন্ট আসছে, অ্যামাউন্ট আমরা কি করছি ডান পাশে এই যে ঘরে লিখছি, এবং বাম পাশে বরাবর নিট ক্রয় লিখছি। নিট ক্রয় মানে এটাই বোঝাচ্ছে আপনার সম্পূর্ণ ক্রয়ের যোগফল। তাহলে আমরা কি কি পাইলাম, এখানে পাইছি বিক্রয় একদম ডান পাশে লিখছি, এরপরে পাইছি প্রারম্ভিক মজুত পণ্য, এই পাশে পাইলাম ক্রয়, নিট ক্রয়। এরপরে দেখেন ক্রয়ের সাথে আর কি কি আছে, আন্তঃপরিবহন। আমি যেটাকে বলছিলাম বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, এটা হচ্ছে আপনার পণ্য ক্রয় সংক্রান্ত যেগুলো ব্যয়। দেখেন তো সবগুলো পণ্য ক্রয় সংক্রান্ত ব্যয় নাকি। পরিবহন, আন্তঃপরিবহন, অর্থাৎ আন্ত মানে কি আনয়ন বা আপনার কাছে নিয়ে আসা অন্য জায়গা থেকে, পরিবহন। তো আপনি অন্য জায়গা থেকে যে পরিবহনে করে মালামালটা নিয়ে আসলেন, সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, পরিবহন কস্ট হচ্ছে। এই পরিবহন, আন্তঃপরিবহনের টাকাটা আপনি এখানে লিখবেন, এটা কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে যাবে। এরপরে আমদানি শুল্ক, আরও থাকতে পারে জাহাজ, জাহাজ ভাড়া, ডক চার্জ, এখানে ওইরকম দেওয়া নাই।
কিন্তু আপনি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আছে আপনি যদি দেখতে চান, এই যে একটু উপরে যদি দেখেন দেখতে পারবেন, এই যে নর্মালি এইগুলাই হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে নর্মালি আমরা এতগুলা পাই: প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। এই 6 থেকে 7টা টপিক সর্বোচ্চ আসে, এর বাইরে আসে না। দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এতগুলা পাইছি। এখানে আবার কি বলছে, এই যে প্রারম্ভিক মজুত, ক্রয়, ক্রয় ফেরত, আন্তঃপরিবহন, আমদানি শুল্ক। এখানে আবার আছে সমাপনী মজুত পণ্য, অর্থাৎ কি সমাপনী মজুত পণ্য অর্থাৎ আপনার বছরের শেষে যে মানে পণ্যটা মজুত থাকে সেটাই তো সমাপনী মজুত পণ্য। তো আপনি দেখেন প্রারম্ভিক মজুত পণ্য প্রথমে একটা দিচ্ছেন, এরপরে আবার সমাপনী মজুত পণ্য, এটাও কি দিবেন? এটাও তো পণ্যই। তো প্রথমে যেহেতু আমরা প্রারম্ভিক মজুত পণ্য দিচ্ছি, সেক্ষেত্রে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দেব। আমার যদি ম্যাথে থাকে সমাপনী মজুত পণ্য, সেক্ষেত্রে আমরা সম্পন্ন টাকা থেকে আমরা বাদ দিতে পারি। সম্পূর্ণ টাকা থেকে যে কথা বাদ দেওয়া, যে কথা এটা থেকে বাদ দেওয়া কথা। তো আমরা প্রারম্ভিক মজুতটা আগে দেবো, যেহেতু বছরের শুরুতে এটা হয়। এটা প্রথমে দেয়, এরপরে ক্রয়গুলা লিখবো, ক্রয় সংক্রান্ত খরচ লিখবো, এরপরে লিখবো কি বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে দেখেন এই যে প্রারম্ভিক মজুত পণ্য এখানে, এরপরে নিট ক্রয় এখানে, এরপরে আন্তঃপরিবহন এই যে এখানে, এরপরে আমদানি শুল্ক এখানে। এইখানে দেওয়ার পরে দেখেন নিচে একটা দাগ আছে, দাগ। এই দাগ দেওয়ার পরে 1 2 3 4 এই 4টার যোগফল নিচে বসানো হয়েছে। এই যে নিচে স্টার চিহ্ন দেওয়ার পরে কি বলছে, বাদ অর্থাৎ বিয়োগ করছে সমাপনী মজুত পণ্য। এখানে এবারে ব্র্যাকেট দিয়ে বিয়োগ চিহ্ন দিছে, ব্র্যাকেট দিয়ে এখানে আপনার একটা অ্যামাউন্ট দিছে সমাপনী মজুত পণ্য। তো আপনি এখানে হয়তো মনে করেন কিছু অ্যামাউন্ট আছে, এটা থেকে এটা যদি বাদ দেয় তাহলে একটা অ্যামাউন্ট আসে, ওই অ্যামাউন্টটা আবার আপনি এখানে বসাইছে। এখন কথা হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা আসছে, এই পাশে তো বিক্রয় এই যে লিখছে, বিক্রয় সংক্রান্ত যেগুলো খরচ আয়, আর এই পাশে আছে বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ ক্রয় সংক্রান্ত যেগুলো খরচ। তো আয় থেকে আমরা যদি ব্যয় বাদ দিই তাহলে মোট মুনাফা পাবো। নেট সেলস অর্থাৎ মোট মুনাফা যে বের করছিলাম আমরা, গ্রোস সেলস, এরপরে সেলস রিটার্ন। আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে এখানে একটা অ্যামাউন্ট বের করছিলাম। এবার কস্ট অফ গুডস সোল্ডের ক্ষেত্রে আমরা ওপেনিং ইনভেন্টরি অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য, পারচেস এখানে দেখছিলাম, ইম্পোর্ট ডিউটি, তারপরে ফ্রেট চার্জ, ট্রানজিট ইন্স্যুরেন্স, পারচেস রিবেট, এগুলো হচ্ছে আমরা একত্র করার পরে পারচেস রিবেট এটা আমরা বাদ দিয়েছিলাম। এতে টোটাল পারচেস পেয়েছিলাম আমরা 23 লক্ষ টাকা, এবং ক্লোজিং ইনভেন্টরি যেটা সমাপনী মজুত পণ্য, এখানে আমরা যেটা কম মূল্য সেটা আমরা নেই। তো সেক্ষেত্রে আমরা 23 লক্ষ টাকার এটা নিয়েছিলাম, তো আমরা এটা আবার বাদ দিয়েছিলাম। দেখেন এখানে বাদ দিয়েছিলাম কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়, এর মধ্যে যেগুলো আছে এই যে প্রারম্ভিক মজুত পণ্য, নেট ক্রয় আর টোটাল পারচেস, এই থেকে বাদ দিয়েছিলাম সমাপনী মজুত পণ্য অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি। এটা বাদ দেওয়ার পর আমরা পাইছিলাম 15 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে আমরা এখানে নেট মুনাফা বা টোটাল সেলস যেটা পাইছিলাম এটা হচ্ছে আপনার, এখানে টোটাল সেলস হবে না, এখানে নেট সেলস, এখানেও নেট সেলস হবে, নেট পারচেস হবে। আচ্ছা, তো আমরা এটা থেকে এটা বাদ দেব, অর্থাৎ 57,50,000 থেকে 15 লক্ষ টাকা বাদ দেব। এটার জন্য আমরা আলাদা একটা ঘর নিয়েছিলাম, সেটা হচ্ছে টোটাল সেলস 57,50,000, টোটাল কস্ট অফ গুড সেলস 15 লক্ষ টাকা। তো এখান থেকে যদি বাদ দিই তাহলে 42,50,000 টাকা আসে। এটা হচ্ছে আপনার টোটাল প্রফিট অর্থাৎ মোট মুনাফা।
দেখেন দুইটার সাথে যদি কম্পেয়ার করেন কিছুটা মিল আছে। বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, এইগুলো আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, ওপেনিং ইনভেন্টরি, ক্রয়, এই যে পারচেস, ক্রয় ফেরত, এখানে ক্রয় ফেরত তো নাই। তো এইভাবে আর কি লাস্টে সমাপনী মজুত পণ্য আছে, এই যে ক্লোজিং ইনভেন্টরি, লাস্টে মোট মুনাফা পাইছিলাম আমরা। এই যে মোট মুনাফাটা আমরা এই যে এখানে কীভাবে পাইছিলাম, নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিছিলাম। সেক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম, এই যে নেট বিক্রয় এই যে 57,50,000 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় 15 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের অ্যামাউন্ট। এরকম টোটাল প্রফিট এটা হচ্ছে আপনার 42,50,000 টাকা।